তার এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিকে কাজ করতে হয়, অনেক অনেক ভিউ পয়েন্ট সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হয়। এবং সেখানে আমি একটি কোটেশন দিয়ে মাসুদ কামাল সাহেবের প্রশ্নের উত্তর দেব। কোটেশনটা হচ্ছে অনেক পুরনো বিলাতে বিখ্যাত পার্লামেন্টারিয়ান, তিনি বলেছিলেন, when a politician says yes, it means maybe. When a politician says maybe, it means no. And when a politician says no, he is not even a politician. অর্থাৎ পলিটিশিয়ান হিসেবে আমাদের জীবনযাপন এত কঠিন যা আমরা সত্যিকার অনেস্টলি নাও বলতে পারি না, তাহলে আর পলিটিশিয়ান থাকা যায় না। এটা মূল বক্তব্য হচ্ছে, আমি যদিও হিউমার করে বলেছি, এটা মূল বক্তব্য হচ্ছে একজন পলিটিশিয়ানকে কিন্তু সব কিছু সমন্বয় করে কাজ করতে হয়। এবং ওই যে কনসেনসাস বিল্ডিংয়ের কথা বলা হয়, বা একজন পলিটিশিয়ানের মতের সঙ্গে আরেকজনের মত না মিললে সরাসরি না করে এটাকে কিভাবে একটা সমাধানে নিয়ে যেতে হয়, এই ধরনের পদ্ধতিতে একজন রাজনীতিকে কাজ করতে হয়। কাজে একজন সাংবাদিকের কাজ অনেক সহজ, তিনি একটা কথা বলে সেটা একদম জোর গলায় বলতে পারেন, বা অন্য কেউ বলতে পারেন জোর গলায়। একজন অর্থনীতিবিদ যেমন একটা অর্থনীতির ব্যাপারে তিনি জোর গলায় বলতে পারেন যে এটা এভাবে করা উচিত। একটা ব্রিজ, যেমন একটা ব্রিজের বেলায় বলুন এভাবে করা উচিত, কিন্তু একজন রাজনীতিক যখন সেখানে যায় তখন সেই ব্রিজটি কিন্তু মডিফাই করতে হয়, এবং অনেক সময় ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইনের বাইরে গিয়ে একটা ব্রিজ করতে হয়, বা রেকমেন্ডেশনের বাইরে গিয়ে একটা ব্রিজ তৈরি করতে হয়। তো কাজে এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, মূল কথাটি আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। যে কথাটি আমি এখানে বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি সেই কথা আবার ফিরে আসছি, যে আমি কেন বলেছি যে যদি পার্টি, যদি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই কথাটি আমি কেন বলেছি? কথাটি বলেছি যে আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষকে জবাবদিহি করতে চায়, মানুষকে প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়। তো বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কাজে সেখানে একটি নৈর্ব্যক্তিক, আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। এবং সেই কারণেই মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। কাজেই আজকে এই বিষয়টি নিয়ে, নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে, আলোচনা হবে। তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি। আমি যখন এই কথাগুলো বলি অনেকে আমাকে বলেন যে পৃথিবীর তো আরও 40টা না 50টা দেশে, বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। তখন আমার উত্তর হচ্ছে এই, যেটা আমি বলেছি, যে ওই 30-40টি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয়। যে কারণে এখানে এই পিআর পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আরেকটি কথা উঠেছে, এই গণতান্ত্রিক সরকার, যত 3টি অংশ আছে আজকের আলোচনা। একটা হচ্ছে গণতন্ত্র উত্তরণ, তো সেই বিষয়টা বলছি
যে এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে। ববি আজহার সাহেব ছিলেন, তিনি চলে গেছেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বক্তব্যের কিছু বিবরণ দিয়েছেন। আমি ছোট্ট একটি বিবরণ দিই আমার নিজের অভিজ্ঞতা থেকে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। কারণ যে বাংলাদেশের মানুষের সাইকোলজিটা তো আমরা জানি। আমরা এই যে নির্বাচন তো বাংলাদেশ একটি উৎসবের মতো ছিল, আমরা কি দেখিনি সেই উৎসব? 91-র কথা আমি একটু আগে বলেছি, তখন কি উৎসবের মতো ছিল না? তো কাজেই আমি যখন প্রথম রাজনীতিতে আসি 91 সালে, আমি প্রায় 100 উপদেষ্টা, আমার নিজের উপদেষ্টা, তাদের সঙ্গে আলাপ করেছিলাম। এবং তাদের মধ্যে আমাকে কয়েকজন নিষেধ করেছিল যে এই সন্ত্রাসময় পরিস্থিতি, 80-র দশকের কথা বলছি, এই সন্ত্রাসময় রাজনীতির মধ্যে যাওয়া যে আর এত বড় কোনো বোকামি আর হয় না, এই কথা আমাকে বলেছিলেন অত্যন্ত জ্ঞানীগুণী লোকেরা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিনের জাস্টিস শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকার নির্বাচন ঘোষণা করার পরে এরকম কোনো দৃশ্যমান কোনো সংঘাত আমরা কিন্তু দেখতে পাইনি এই কারণে যে বাংলাদেশের মানুষ যখন একবার নির্বাচনে ঝুঁকে পড়ে তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে না। ঠিক আমি এখনও এটা বিশ্বাস করি যে যদি সত্যি 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা। যদি কোনো অহেতুক বিলম্ব না হয় এবং নির্বাচন তারিখ যাতে ঘোষিত হয়। আজকে আমরা যে বিষয়গুলো, যে সার্বিক সমাজের যে পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যে শঙ্কিত হচ্ছি, এই যে নৈরাজ্য যেটা বললাম, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা বললাম, এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল, আমি বিদ্রোহ শব্দটি ব্যবহার করব। অনেকে, আমরা জানি না সঠিক কোনটা শব্দ, বিদ্রোহ, বিপ্লব বা কোনটা কি হবে না হবে, আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছি। তারা কিন্তু দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল।